সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো এই মাত্রই কিন্তু প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। তো এই ফর্মে কোথায় কোন ঘরে কি লিখতে হবে, অর্থাৎ কোথায় কোন ঘরে কি উল্লেখ করতে হবে সেটা কিন্তু তোমাদের মাঝে সুস্পষ্টভাবে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। তারপরে স্পষ্টভাবে কিন্তু বাংলায় উল্লেখ করা আছে। এই ফর্মটি কিন্তু তোমরা বাংলা বা ইংলিশে দুটোতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি যেহেতু এখানে বাংলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আমার মনে হয় বাংলা ফর্মটা ফিল আপ করা তোমাদের ভালো। তো এখানে উল্লেখ করা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ বা পূরণ করা বাধ্যতামূলক। অর্থাৎ এখানে কিন্তু বেশ কয়েকটি কলম উল্লেখ করা আছে, যেখানে একটা করে চেক বক্স উল্লেখ করা আছে, সেখানে ইনপুট করতে হবে অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। এবং বেশ কয়েকটি কলম উল্লেখ করা আছে, সেখানে তোমাদেরকে নিজে লিখতে হবে। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিভাগ অবলিক ক্ষেত্র, এবং এখানে উল্লেখ করা আছে বিকল্প অবলিক ইনপুট, এবং সর্বশেষ উল্লেখ করা আছে নির্দেশনা। তো 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে পরিবারের প্রধানের নাম। তোমাদের পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে পুরোটা লিখতে হবে, ঠিক আছে? তো তোমাদের পরিবারের নামটা এখানে উল্লেখ করে দেবে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ পরিবারের প্রধানের নাম যে আধার কার্ডের যে নামটি আছে সেই নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ জন্ম তারিখটা উল্লেখ করতে হবে। এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা উল্লেখ করতে হবে, দিন মাস বছর, ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে উল্লেখ করা আছে 3 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, মহিলা ও অন্যান্য। এখানে কিন্তু তোমাকে ইনপুট করতে হবে, অর্থাৎ পুরুষ হলে এখানে কিন্তু তোমাকে টিক চিহ্ন উপরে একটা টিক বক্স মারতে হবে, মহিলা হলে টিক বক্স মারতে হবে, অন্যান্য হলে টেক্সট বক্স মারতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিবারের প্রধানের আধার নাম্বার, ঠিক আছে? তো হেড অফ দ্য HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। তো এই পরিবারের প্রধানের আধার নাম্বারটা কিন্তু এই ঘরে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? 5 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেই নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, এবং পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, শুধুমাত্র সংখ্যায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কলমে কি উল্লেখ করা আছে? 7 নম্বর কলমে কিন্তু ঠিকানাটা উল্লেখ করা আছে, এবং স্থায়ী ঠিকানাটা, ঠিক আছে? স্থায়ী ঠিকানাটা এখানে উল্লেখ করতে হবে তোমাদের, ঠিক আছে? সুস্পষ্টভাবে এই ঘরে উল্লেখ করবে স্থায়ী ঠিকানা। 8 নম্বরে উল্লেখ করা আছে যোগাযোগ নম্বর। তো এখানে কিন্তু তোমাদের যোগাযোগ নম্বরটা উল্লেখ করতে হবে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, ঠিক আছে? তো আপনার ফ্যামিলির যে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির পরিবারের সদস্যের কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। 9 নম্বর কলমে কি উল্লেখ করা আছে? 9 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকলের সদস্য, অর্থাৎ পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক আছে সেইগুলো কিন্তু এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে। এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এবং এই পাশে কিন্তু উল্লেখ করা আছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন, অর্থাৎ যদি 5 বছরের কম হয় সেটাকে NA দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে সদস্য অন, অর্থাৎ পরিবারের প্রধানের যে কটি ছেলে মেয়ে আছে তাদের কিন্তু ডাটা এখানে ইনপুট করতে হবে। তো ধরুন আমার বাবার আমি বড় ছেলে, তাহলে আমার নামটা এখানে উল্লেখ করতে হবে, তারপরে আমার জন্ম তারিখটা উল্লেখ করতে হবে, এবং ছেলে না মেয়ে সেটা কিন্তু লিঙ্গ এখানে উল্লেখ করতে হবে, এবং পরিবারের প্রধানের সম্পর্কের আধার নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে,
পরিবারের প্রধানের সম্পর্ক কী, ঠিক আছে। তো কন্যা হলে কন্যা, পুত্র হলে পুত্র এবং তার আধার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর সদস্য। দেখুন একটা ফ্যামিলিতে আমার বাবার 3টে ছেলে থাকতে পারে, 2টো ছেলে থাকতে পারে এবং 2টো মেয়ে থাকতে পারে। সেক্ষেত্রে কী হবে, 2 নম্বর সদস্যের নামটা এখানে সেম উল্লেখ করতে হবে, জন্ম তারিখ উল্লেখ করতে হবে, লিঙ্গ অর্থাৎ পুরুষ মহিলা ইত্যাদি উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে কিন্তু তোমাদের একটা চেক বক্স আছে, হ্যাঁ কি না এখানে দেখতে পাচ্ছ তোমরা, বলা হয়েছে অন্নপূর্ণ যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ কি না, ঠিক আছে। যেহেতু ছেলে হলে আমি তো আবেদন করতে পারবো না, সেটা না হবে। এবং মেয়ে হলে যদি 25 বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে আমি ইয়েস লিখবো বা হ্যাঁ লিখবো, ঠিক আছে। ব্যাপারটা এটাই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে পরিবারের প্রধানের সম্পর্ক লিখবে এবং আধার নাম্বারটা লিখে দেবে। এবং পরিবারের 3 নম্বর সদস্যের এখানে নাম লিখবে, জন্ম তারিখ লিখবে, লিঙ্গ লিখবে, পরিবারের প্রধানের সম্পর্ক এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি ফাদার, ঠিক আছে। আধার নাম্বার এখানে লিখবে এবং 4 নম্বর সদস্যর কিন্তু সেম সেটাই লিখবে, ঠিক আছে। 4 নম্বর সদস্য যদি ফ্যামিলির 4 নম্বর ছেলে বা মেয়ে হয়ে থাকো তাহলে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক আছে সেটা লিখবে, আধার লিখবে। এবং 5 নম্বর পর্যন্ত এখানে কিন্তু উল্লেখ করা আছে। 5 নম্বরেও সেম, 5 নম্বর সদস্যের জন্য নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক বা আধার নাম্বার এখানে উল্লেখ করবে, ঠিক আছে। এবার আমরা 10 নম্বর কলমে কি উল্লেখ করা আছে সেই 10 নম্বর কলমে কিন্তু এখানে আমরা সরাসরি দেখে নেব। তো বলা হয়েছে পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য কি বলা হয়েছে, তো হেড অফ দ্য অর্থাৎ HOF হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের নাম এখানে উল্লেখ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করতে হবে এবং IFSC যে কোড হয় সেই কোডটা কিন্তু উল্লেখ করতে হবে। এটা কিন্তু তোমরা ব্যাংকের যে পাসবুক আছে ফার্স্ট পেজেই কিন্তু এগুলো উল্লেখ থাকে, সেইগুলো এখানে তোমরা সরাসরি উল্লেখ করে দেবে, ঠিক আছে। তারপরে এই পাশে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আপনার যে ব্যাংক অর্থাৎ পাসবুক আছে তার সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে। যারা এখনও ডিবিটি লিঙ্ক করেননি তারা কিন্তু সরাসরি মোবাইল ফোন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আমি ইতিপূর্বে একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু সহজভাবে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবে, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ সেম সদস্য অন অর্থাৎ বাড়ির ফ্যামিলি সদস্যদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্ট নম্বর IFSC কোড এখানে বসাবেন। 2 নম্বর সদস্যের জন্য সেম টু সেম ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড। 3 নম্বর সদস্যের জন্য সেম ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড বসাতে হবে। 4 নম্বরও সেম এবং 5 নম্বরও কিন্তু সেম, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরও কিন্তু সেম, তো আর বিশেষ বলার নেই। তারপরে আমরা দেখে নেব এখানে 11 নম্বর কলমে কি উল্লেখ করা আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 11 নম্বর কলমে উল্লেখ করা আছে এপিক HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সরবরাহ। অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলতে 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে তাদেরকে কিন্তু প্রাপ্তবয়স্ক বলা হয়। আর HOF এর মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো আমার ফ্যামিলি মেম্বার অর্থাৎ হেডকে তার নামটাকে এখানে ইনপুট করতে বলা হয়েছে, ঠিক আছে। তো তোমার পরিবারে যদি তোমার মা হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স হয়ে থাকে এবং তোমার বাবা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এপিক নাম্বারটা এখানে বসাতে হবে এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। তো বিধানসভা যেমন অনেকে দেখবেন
বসিরহাট 124 দক্ষিণ বিধানসভা এবং তার অংশ নম্বর থাকে 57, 58 ইত্যাদি, ওটা ভোটার লিস্টেতে পেয়ে যাবে। ঠিক আছে, এবার মূলত সদস্য 1 নম্বর সদস্যর কিন্তু সেম এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, এই বিধানসভা ক্ষেত্রটা এটা কিন্তু একই হবে সবার ক্ষেত্রে। ঠিক আছে, সদস্য 2 নম্বর সদস্যের জন্য সেম টু সেম কিন্তু ফিল আপ করতে হবে এবং 3 নম্বর সদস্যের জন্য কিন্তু সেম টু সেম ফিল আপ করতে হবে। 4 নম্বর সদস্যের জন্যও কিন্তু এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা উল্লেখ করতে হবে। 5 নম্বরের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম। ঠিক আছে, এবার 12 নম্বর কলমে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো 12 নম্বর কলমে কিন্তু এখানে সুস্পষ্ট উল্লেখ করা আছে, বলা হয়েছে অসংরক্ষিত অর্থাৎ ইউআর, যেটাকে আনরিজার্ভ বলা হয়। তারপরেই উল্লেখ করা আছে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বলতা শ্রেণী অর্থাৎ ইউআর ইডব্লিউএস। তারপরে উল্লেখ করা আছে তপশিলি জাতি অর্থাৎ এসসি। তারপরে উল্লেখ করা আছে তপশিলি উপজাতি অর্থাৎ এসটি। তারপরে উল্লেখ করা আছে অনন্য অনগ্রসর অর্থাৎ ওবিসি। তারপরে উল্লেখ করা আছে বিশেষ ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী অর্থাৎ পিভিটিসি। তো এই যে কটি আমি নাম এখানে উল্লেখ করা আছে, এই কটির মধ্যে থেকে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা কিন্তু এখানে ইনপুট করতে বলা হয়েছে, অর্থাৎ টিক চিহ্ন দিতে বলা আছে। যদি আমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করি তাহলে আমাকে এই ওবিসির ঘরে টিক চিহ্ন মারতে হবে এবং এই নির্দেশনায় কিন্তু সেটি উল্লেখ করা আছে। বলা আছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে টিক চিহ্ন দিন। ঠিক আছে, এবার তারপরে তোমরা দেখতে পাচ্ছ রেশন কার্ডের খাদ্য ভর্তুকির এই বিষয়ে কিন্তু আমাদের এখানে ডাটাটা ইনপুট করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ আবার বিভাগ বা ক্ষেত্র এবং বিকল্প বা ইনপুট এবং নির্দেশনা এখানে জারি করা হয়েছে। তো 1 নম্বরে উল্লেখ করা আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ইয়েস হয় অর্থাৎ যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন মারবে, যদি না থেকে থাকে তাহলে নাতে টিক চিহ্ন মারবে। তারপরে 2 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ তোমার যদি ডিজিটাল কার্ড থেকে থাকে তাহলে কোন ধরনের কার্ড আছে তোমার, AA-YY না SP-ES না RKYS2 না PSS না RKSY1 না ভর্তুকিহীন। তো তোমার যে কার্ডটি আছে সেই কার্ডই তুমি এখানে টিক চিহ্ন মারবে। ঠিক আছে, তো ধরুন PSS আছে তাহলে PSS এর টিক চিহ্ন মারবেন। তারপরে 3 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, বলা হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি তোমরা রেশন তোমাদের যে শপ আছে সেই রেশন দোকান থেকে তুমি যদি প্রতি মাসে রেশন তোলো তাহলে হ্যাঁ অর্থাৎ হ্যার ঘরে টিক চিহ্ন মারবে এবং প্রতি মাসে যদি রেশন না তোলো তাহলে নার ঘরে টিক চিহ্ন মারবে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে গ। ঠিক আছে, তো গয় ক্যাটাগরির মধ্যে পড়ছে আবার 1 নম্বরে উল্লেখ করা আছে, বলা আছে বাড়ির ধরন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি আপনার ফ্যামিলিতে 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। তারপরে 2 নম্বরে কি উল্লেখ করা আছে পরিবারের জমির মালিকানা, অর্থাৎ যে জমিটায় আপনারা বসেছেন অর্থাৎ আপনারা বাড়ি করে আছেন সেটার মালিকানা যদি আপনারা হয়ে থাকেন তাহলে হ্যার ঘরে টিকচিহ্ন মারবে, না হলে নার ঘরে টিকচিহ্ন মারবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নির্দেশনা কিন্তু এখানে জারি করা হয়েছে, বলা হয়েছে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি এবং ROR হালকা নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু দিতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে কি উল্লেখ করা আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ আমাদের গ্রাম বাংলায় একটা শতক কথা উল্লেখ করা আছে, 2 শতক জমি, 5 শতক জমি। তো তোমাদের কত শতক জমি আছে সেই শতকটা কিন্তু এই ঘরে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তার পাশাপাশি এখানে বলা আছে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি কিন্তু দিতে হবে। 4 নম্বরে কি বলা আছে যানবাহন আপনি বা পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে। তো তোমাদের যদি কোনো লরি বা 10 চাকার গাড়ি বা বাণিজ্যিক অর্থাৎ ভাড়া খাটে এমন কোনো গাড়ি যদি থাকে তাহলে এখানে কিন্তু হ্যাঁ লিখতে হবে,
অর্থাৎ ইয়েসের ঘরে টিক চিহ্ন মারতে হবে, না থাকলে নার ঘরে টিক চিহ্ন মারতে হবে। তো বিশেষ করে এখানে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করুন, অর্থাৎ গাড়ির নম্বর প্লেটের যে নম্বর আছে সেই নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গাড়ির জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা এখানে কিন্তু সমস্ত মডেলটা এখানে জিপ নম্বর ইত্যাদি এই ঘরে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? 5 নম্বরের কলমে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে পারিবারিক ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা। তো যদি তোমাদের স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, নাহলে নার ঘরে। বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন। ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের যদি থেকে থাকে তাহলে প্রিমিয়ামের বিবরণ কিন্তু উল্লেখ করতে হবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি সরকারি বেসরকারি বিমার প্রিমিয়ার বিবরণ। অর্থাৎ যদি সরকারি হয়ে থাকে বা বেসরকারিতে তোমাদের স্বাস্থ্য বিমা তোমরা যদি কোনো কিছু করে থাকো তার প্রিমিয়ার বিবরণটা কিন্তু এখানে উল্লেখ করতে বলা হয়েছে। ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম ওই সেম টু সেম কথাটাই উল্লেখ করা আছে ফ্যামিলি সদস্যদের জন্য সরকারি বা বেসরকারি প্রিমিয়াম অঙ্কের বিবরণটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 2 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম, 3 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম, 4 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে? তো এখানে 5টা পর্যন্ত সদস্য নম্বর কিন্তু তোমরা উল্লেখ করতে পারবে। ঠিক আছে? তো ফ্যামিলির 5 জন সদস্যের নাম কিন্তু এখানে উল্লেখ করার জায়গা আছে। ঠিক আছে? এবার ঘ অপশানে কী আছে? ঘ অপশানে কিন্তু উল্লেখ করা আছে আয় বা পেশা। ঠিক আছে? তো ঘ অপশানের অর্থাৎ ঘয়ের 1-এ কী উল্লেখ করা আছে? বলা আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ প্যান ট্যাক্স প্রদান করেন। যদি তোমরা কোনো আয়কর দিয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যার ঘরে উল্লেখ করবে, টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে উল্লেখ করবে। এবং এই যে 2 নম্বরে কি উল্লেখ করা আছে? বলা আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। তো তোমাদের ফ্যামিলিতে যদি সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে এই হ্যার ঘরে উল্লেখ করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু HOF নাম প্যান নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। সদস্যদের কারোর যদি থেকে থাকে তাদের প্যান নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো 5 নম্বর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ সদস্যদের যার যে সদস্যদের থাকবে তারা কিন্তু এখানে নাম এবং প্যান নম্বর উল্লেখ করতে হবে। সদস্যের নাম প্রথমে, তারপরে নিচেই প্যান নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? আর যদি না থেকে থাকে তাহলে এই নার ঘরে টিক বক্সে ক্লিক করতে হবে, অর্থাৎ চেক বক্সটা ক্লিক করে টিক চিহ্ন মারতে হবে। তো এখানে যেহেতু অফলাইন ফর্ম ফিল আপ হচ্ছে সেক্ষেত্রে টিক মারার তো কোনো কিছু নেই, অর্থাৎ পেনের কালি দিয়ে টিক মারতে হবে। তারপরে 3 নম্বর অপশানে কি বলা আছে? 3 নম্বর অপশানে কিন্তু বলা আছে কর্মসংস্থানের বিবরণ। ঠিক আছে? তো পরিবারের প্রধান অর্থাৎ HOF সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী বা সংগঠিত ক্ষেত্রের স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত অর্থাৎ পার্ট টাইমার, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্প, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো পরিবারের প্রধান কোন কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত সেটা কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো যদি পরিযায়ী শ্রমিকের সাথে যুক্ত থাকে তাহলে এই ঘরে টিক মারবে, বেকার থাকলে এই ঘরে টিক মারবে, এবং সরকারি ক্ষেত্রে থাকলে এই ঘরে টিক মারবে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী থাকলে এই ঘরে টিক মারবে। ঠিক আছে? এবং এই ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা কলম উল্লেখ করা আছে সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন যদি থাকে প্রয়োজনীয় নথি বা ঘোষণা জমা দিন। অর্থাৎ তুমি যে কর্মস্থলে কাজ করো সেই কর্মস্থলের কিন্তু প্রয়োজনীয় নথি থাকলে সেটা কিন্তু তোমাকে ঘোষণা করে দিতে হবে বা জমা করতে হবে কপি। এবং সদস্যদের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে যে তোমার ফ্যামিলির সদস্যরাও যদি একইভাবে
কোন কর্মস্থলের সাথে যুক্ত, এখানে কিন্তু বেশ কয়েকটি কর্মসংস্থানের নাম এখানে উল্লেখ করা আছে। তো কোন কর্মস্থলে তোমাদের পরিবারের ফ্যামিলির সদস্যরা যুক্ত সেটা এখানে টিকমার্ক করতে হবে। যদি পরিযায়ী হয় তাহলে পরিযায়ী, বা অন্যান্য হলে অন্যান্য, বেকার হলে বেকার। ঠিক আছে, তো এখানে 5টা পর্যন্ত সদস্যের নাম ইনপুট করতে পারবে। তো সেম টু সেম কিন্তু এখানে তোমরা ইনপুট করবে। ঠিক আছে, তো এই তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরের ক্ষেত্রেও কিন্তু সেম উল্লেখ করা আছে। এটা কিন্তু 2 নম্বরের ডাটা, এবং 3 নম্বর কলমের ক্ষেত্রেও কিন্তু সেম উল্লেখ করা আছে। তো তোমরা বুঝতেই পারছো 4 নম্বর কলমের ক্ষেত্রেও কিন্তু সেম উল্লেখ করা আছে, সেগুলো তোমরা ইনপুট করবে। এবং 5 নম্বর কলমের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম এখানে ডাটাটা ইনপুট করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে 4 নম্বর কলম। তো 4 নম্বর কলমে বলা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো তোমার ফ্যামিলিতে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন আছে সেটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে, এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তো তোমাদের শিক্ষিত কজন আছে সেটাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে, আবার অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন আছে সেটা এখানে ইনপুট করতে হবে। এবং বিশেষ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পরিবারের প্রধান অর্থাৎ HOF শিক্ষিত, অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে এই বক্সে টিক চিহ্ন মারতে হবে, অশিক্ষিত হলে এই বক্সে টিক চিহ্ন মারতে হবে, এবং সর্বোচ্চ কত দূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? 1 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম টু সেম কিন্তু এখানে ইনপুট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা। 2 নম্বর সদস্যদের ক্ষেত্রে শিক্ষিত না অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ইনপুট করতে হবে। 3 নম্বর ক্ষেত্রেও কিন্তু সেম, 4 নম্বর ক্ষেত্রেও কিন্তু সেম, এবং 5 নম্বর ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে, তো বিশেষ করে এখানে 5টা করে সদস্য সংখ্যাদের সমস্ত ডাটা ইনপুট করতে পারবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব 5 নম্বর কলম। তো 5 নম্বর কলমে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক আছেন? তো এখানে যদি কোনো রকম এই যে কটি নাম বললাম কোনো রকম যদি যুক্ত থাকে এই সমস্ত সাংবিধানিক পদ অনুযায়ী, তাহলে এখানে ইয়েস লিখবেন, অর্থাৎ ইয়েসের ঘরে টিক চিহ্ন মারবেন, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবেন, এবং যিনি যে পদে রয়েছেন তার সদস্য নম্বরটা এইখানে উল্লেখ করতে হবে। এবং এখানে বলা হয়েছে প্রয়োজনীয় সহক নথি থাকলে জমা দিন, স্বপত্রিত ঘোষণা দিন। ঠিক আছে, 6 নম্বরে উল্লেখ করা আছে কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগে? তো যদি কোনো সদস্য পেনশন পান তাহলে ইয়েসের ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে, এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, 7 নম্বরে উল্লেখ করা আছে কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ GST প্রদান করেন, অর্থাৎ তোমাদেরকে GST দিতে হয়, সেক্ষেত্রে ইয়েসের ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে, এবং যদি হ্যাঁ হয় তাহলে এখানে GSTIN নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, এবং 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পরিবারের মোট বার্ষিক আয়। তো কত টাকা তোমাদের বার্ষিক আয় হয় এখানে কিন্তু সেটা সংখ্যায় অঙ্কে হিসেব করে এখানে লিখতে হবে। ঠিক আছে, উল্লেখ করতে হবে। এবার আমরা উমার দাগে চলে আসবো। উমার 1 নম্বর কলমে কি উল্লেখ করা আছে? বলা আছে CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। তো অনেকেরই তোমরা দেখতে পাচ্ছ CA। তো CAতে কি বলা আছে? বলা আছে পরিবারের প্রধান অর্থাৎ HOF প্রযোজ্য আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, এবং আবেদন নম্বর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, সার্টিফিকেট নম্বর। অর্থাৎ CAতে যারা আবেদন করেছে যদি আবেদন করে থাকেন তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবেন, এবং আবেদন নাম্বারটা কিন্তু এই ঘরে বসাতে হবে। এবং ইস্যু করা হয়েছে যদি ইস্যু করা হয় CAটা তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবেন, এবং
সার্টিফিকেট নম্বরটা এই ঘরে বসাবেন এবং যদি প্রযোজ্য না হয় তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবেন। ক্লিয়ার? এবং সেম টু সেম সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম সেই ডাটাটা এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর পর্যন্ত সদস্য আছে। সিএতে যদি আবেদন করে থাকে বা ইস্যু হয়ে থাকে সেই ডাটাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। দুবারা করে আর বলছি না, কারণ সেম টু সেম বলে আমি আর বলার প্রয়োজন বোধ মনে করছি না। তো 3 নম্বর সদস্যের ক্ষেত্রে সেম, 4 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম এবং 5 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম। ঠিক আছে? এবার আমরা 2 নম্বর কলমে কি উল্লেখ করা আছে সেটা আমরা একটু দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর কলমে উল্লেখ করা আছে, বলা হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি অর্থাৎ কেসিসি এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড অর্থাৎ আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড অর্থাৎ এমজিসিসি, শিক্ষার্থী ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট সিজি ইটিসি ইত্যাদি। তো পরিবারের প্রধানের যদি থেকে থাকে তাহলে তার নম্বর দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে এবং যে তারিখে ইস্যু করা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। তো সদস্যদের ক্ষেত্রে যদি সেটা থেকে থাকে নম্বর দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে এবং ইস্যু করা হয়েছে সেই ডেটটা কিন্তু উল্লেখ করতে হবে। তো 2 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম, 3 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম এবং 4 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম, 5 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম, তাই দুবারা করে বলছি না। এবং তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, বলা আছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো পরিবারের সদস্যদের ক্ষেত্রে যদি তোমাদের ট্রাইব্যুনাল বা বিচারাধীন থাকে তাহলে তোমরা হ্যাঁ লিখবে অর্থাৎ ইয়েসের ঘরে টিক চিহ্ন মারবে। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ দিতে হবে, না হলে নার ক্ষেত্রে টিক চিহ্ন মারবে। এবার যদি এসবের কোনো বিষয় না থাকে তাহলে প্রযোজ্য নয়, ওই ঘরে টিক চিহ্ন মারবে। ঠিক আছে? তো সদস্যদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম টু সেম উল্লেখ করতে হবে, 2 নম্বর সদস্য, 1 নম্বর সদস্য এবং 3 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম, 4 নম্বর সদস্য, তার পাশাপাশি 5 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেম এখানে কিন্তু বিবরণটা উল্লেখ করতে হবে। এবং আমরা চয়ের দাগে চলে আসলাম। চয়ের দাগে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত। তো চয়ের 1-এর দাগে উল্লেখ করা আছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ সদস্যর নাম কিন্তু এখানে তোমার যদি কোনো শিশু অর্থাৎ তোমার কোনো কন্যা বা পুত্র যদি বিদ্যালয়ে অধ্যয়নরত থাকে তার বিবরণটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর শিশুর ক্ষেত্রে এখানে তোমাদের শিশুর নামটা উল্লেখ করতে হবে, তোমার শিশুর নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নামটা উল্লেখ করতে হবে এবং ধরনটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সরড বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয়, অর্থাৎ কোন বিদ্যালয়ে তোমার পুত্র বা কন্যা পড়াশুনো করছে সেটা এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিদ্যালয়ের ধরন, অর্থাৎ অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি, এইগুলো কিন্তু এখানে ডাটাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য বিবরণ কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর সদস্যদের ক্ষেত্রে বলা হয়েছে শিশুর নাম এখানে উল্লেখ করতে হবে, শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে সেটা উল্লেখ করতে হবে, বিদ্যালয়ের নামটা উল্লেখ করতে হবে এবং ধরনটা উল্লেখ করতে হবে। ধরন হলো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশুনো করে না স্পন্সরড বিদ্যালয়ে পড়াশুনো করে না বেসরকারি বিদ্যালয়ে পড়াশুনো করে না শিক্ষিত মাদ্রাসায় পড়াশুনো করে না অন্যান্য মাদ্রাসায় পড়াশুনো করে না অন্যান্য জায়গায় পড়াশুনো করে, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো 3 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম ডাটাটা উল্লেখ করতে হবে এবং 4 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম ডাটাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো 4 নম্বর পর্যন্ত এটা ডাটাটা তোমাকে এখানে সমস্ত তথ্যটা ইনপুট করতে হবে। ঠিক আছে? এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে বলা হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো শিশুদের যদি হ্যাঁ হয় টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে বা টিকাকরণ করা হয়নি, তো যেটি হবে সেটাকে তোমরা চেকবক্সে টিক মারবে। এবং এখানে বলা হয়েছে ডান সাইডে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি
এবং যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা নেওয়ার কারণ এখানে বিবরণটা উল্লেখ করতে হবে। তো তোমাদের 2 নম্বর শিশুর ক্ষেত্রেও সেম, 3 নম্বর শিশুর ক্ষেত্রেও কিন্তু সেম এখানে ইনপুটটা উল্লেখ করতে হবে, 4 নম্বর শিশুর ক্ষেত্রেও কিন্তু সেম উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবার আমরা 6-এর দাগে চলে আসলাম। তো 6-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ সরকারি প্রকল্পের আওতার সুবিধা উল্লেখ করা হয়েছে। তো 6-এর 1-এর দাগে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাচ্ছেন বা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে এই হ্যার ঘরে উল্লেখ করতে হবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারতে হবে। এবং ডান সাইডে উল্লেখ করা আছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। ঠিক আছে, তো কোন কোন প্রকল্প থেকে তুমি সরকারি সুবিধা পাচ্ছ? যদি কৃষক বন্ধু হয় তাহলে কৃষক বন্ধুর নামটা এখানে উল্লেখ করবে। যদি তোমার পিএম কিষাণ হয় সেক্ষেত্রে এখানে উল্লেখ করবেন। বার্ধক্য ভাতা হলে সেটা উল্লেখ করবেন, বিধবা ভাতা থাকলে সেটা উল্লেখ করবেন ইত্যাদি। যেটা থেকে তুমি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছ সেটা এখানে উল্লেখ করবে। তোমার সদস্যরাও যদি এখানে কোনো রকম সরকারি সুবিধা পেয়ে থাকে সেটা হ্যাঁ হলে হ্যার ঘরে টিক চিহ্ন মারবে, না হলে নার ঘরে টিক চিহ্ন মারবে এবং বিবরণগুলো এখানে উল্লেখ করবে। তো তোমাদের প্রতিটা সদস্যর ক্ষেত্রে 2 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম ডাটা উল্লেখ করতে হবে, 3 নম্বর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু সেম ডাটা উল্লেখ করতে হবে এবং 4 নম্বর সদস্যর ক্ষেত্রে সেম ডাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এবার তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরের ক্ষেত্রেও কিন্তু সেম উল্লেখ করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে কি বলা হয়েছে। তো এইখানে কিন্তু বলা হচ্ছে 2 নম্বরে উল্লেখ করা আছে বাদ দেওয়া হলে কারণ অফিস কর্তৃপক্ষ পূরণীয়। ঠিক আছে, এখানে তোমাদের একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এখানে একটা ডিক্লেরেশন উল্লেখ করা হয়েছে। তো বলা হচ্ছে বর্গীর যোদ্ধাকে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। বলা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে যে কথাগুলো তোমরা এই ফর্মে ইনপুট করবে সমস্তটা যেন সত্য থাকে সেটার কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে সম্মতের এখানে টিক চিহ্ন মারবেন, এখানে স্বাক্ষর করবে, একটা সই করবে এবং এই ফর্মটি যোগ্য, ঠিক আছে, বলে ঘোষণা করা হবে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশেষ দ্রষ্টব্য বলে একটি উল্লেখ করা আছে। বলা হয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ ধরুন আমার বাবার আমরা 3টে ভাই এবং একটা বোন, তাহলে আমার বাবা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। আমরা একই ঘরে খাওয়া দাওয়া করি, বসবাস করি এবং সব কিছুই আমার বাবার তত্ত্বাবধানে, সেরকমটা একটা বোঝানো হয়েছে। এবং এইগুলো কিন্তু শুধুমাত্র অফিস ইউজ অনলি, অর্থাৎ সরকার প্রদত্ত। এগুলো কিন্তু সরকাররা অর্থাৎ যারা অফিস স্টাফ আছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু এইগুলো ফিল আপ করবে। ঠিক আছে, তো এটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমার নাম থাকবে এখানে পুত্র কন্যা সেটা উল্লেখ থাকবে, গ্রাম শহর উল্লেখ থাকবে, গ্রাম পঞ্চায়েত থাকবে, ব্লক এবং পৌরসভা জেলার নাম। এবং বলা আছে এত দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করছি এবং আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত সঠিক পেয়েছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিক্লেরেশন। এবং এখানে কিন্তু অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি, এটা কিন্তু অফিস ইউজ অনলি। তো এখানে তোমাদের কিছু লেখার দরকার নেই। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার সমস্ত ফর্মটা, অর্থাৎ ফর্মটা কিন্তু এইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কিন্তু সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।